একটা আলুর যদি ডিমান্ড বাড়ে তাহলে দাম বাড়বে, যদি আলুর ডিমান্ড কমে তাহলে দাম কমবে, অথবা যদি আলুর সাপ্লাই বাড়ে তাহলেও দাম কমবে। সেরকম শেয়ারের মার্কেটে এখানে ট্রেডিং হচ্ছে, যে এক্সচেঞ্জে হচ্ছে, সেই এক্সচেঞ্জে যদি ওই কোম্পানির শেয়ারের ডিমান্ড বাড়ে তাহলে বাড়বে, যদি সাপ্লাই তাহলে কমবে। কিন্তু এই ডিমান্ড সাপ্লাইটা ইজ এ কন্ট্রোল বাই সামওয়ান, এটা কন্ট্রোল করা হয়, পাম্পিং করা হয়। এখন কোনো কোম্পানিকে কাউকে এরকম ক্লেম করা যায় না, কিন্তু এরকম ইতিহাসও আমরা দেখেছি। আমি যে ইতিহাস ঘাটতে চাইছিলাম, অনেক কোম্পানি তার নিজের টাকায় ব্ল্যাক মানি টাকাকে এফআইআরদেরকে লিস্টেড করে নিজের কোম্পানির শেয়ারকে কিনে বাড়িয়ে। এখন এই ভয়ে সবাই শেয়ার বেঁচে দিল, যারা যারা ছিল। তাহলে খারাপ খবর যে বাবা এটা তো মানে জোর করে শেয়ারটার দাম বাড়ানো হচ্ছে। সবাই সঙ্গে সঙ্গে ভয় পেয়ে শেয়ারটার বেঁচে দিল। সেই শেয়ার এখন ওখান থেকেও মেরে দিল 30-40%। তবে লোকের থেকে শেয়ার বার করে দিল। এই খেলাটা কিন্তু খালি এখানে হয়েছে তা না, এই ঘটনাটা কিন্তু এটা নতুন নয়, এটা সবসময় ঘটে। নিউজ কোনোটায় আসে কোনোটায় আসে, খবরে আসে খবরে আনার প্রয়োজন হয়। যদি লোককে শেয়ার মার্কেট থেকে ভয় পাইয়ে বার করে দিয়ে তখন নিউজটা আসবে। আর যদি ভয় না হওয়ার, যদি সাহস দিতে হয় তাহলে নিউজটা আসবে। এখন আমাদের বুঝতে হবে, আমরা যারা অ্যানালিসিস করি আমরা এটা বোঝার চেষ্টা করি ও বুঝতে অনেকটাই পারি। পুরোটা কেউ কোনো দিকে সমান, টেকনিক্যাল ইজ নট এক্সাক্ট সাইন্স। আর একদম এক্সাক্ট প্রাইসকে যদি কেউ পৃথিবীর কোনো পার্ট দিয়েই ধরতে পারতো, সে দ্যাট ইজ ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল, তাহলে ওই যে প্রথমেই বলেছিলাম পিসি জুয়েলার্স আর দারোয়ান রেখে সোনা বেচত না, সব টাকা শেয়ার মার্কেটে লাগে। এখন এই যে স্টকের যে গতিটা, এর আগে রিয়েলিটিটা বুঝতে হবে। রিয়েলিটি যে একটা শেয়ারের যে দাম বাড়ে সেখানেও এই ডিমান্ডটাকে ক্রিয়েট করা হয়, আর যখন দাম পড়ে সেখানেও একটা সাপ্লাইকে ক্রিয়েট করা হয়। ডিমান্ড ক্রিয়েট, যেমন আলুর ব্যবসা, যেরকম আলুর উৎপাদন না করলেও আলুর দাম হঠাৎ কি কারণে বেড়ে যায়, কি কারণে পড়ে যায়, বিকজ স্টোরেজের মালিকরা এটাকে কন্ট্রোল করে, যে আলু নিয়ে বসে আছে সে ডিমান্ডটাকে ক্রিয়েট করে, তারপর ধীরে ধীরে সাপ্লাই করে। আলু যারা, ওই জন্য আলুর ব্যবসা দেখবেন বাজারে গিয়ে যারা আলু পেঁয়াজ বেচে, যারা সারা জীবন আলু পেঁয়াজ বেচছে, তারা আলু পেঁয়াজ থেকে লাভ করতে পারে, নতুন নতুন আলুর ব্যবসায়ীরা লাভ করতে পারে, শাকসবজি বেচে লাভ করে ফেলবে। আলুর ব্যবসা খুব কঠিন, কারণ এটা খুব রিলেটেড টু দিস ভোলাটিলিটি এবং কন্ট্রোল বাই সামওয়ান। চাষিরা কন্ট্রোল করে, কোল্ড স্টোরেজ মালিকরা এবং ফোর্ডেরা কন্ট্রোল করে। ফলে যে খেলাটা ধরতে পারবে সেই ব্যবসাটা সারা জীবন করতে হবে। যে ধরতে পারবে না সে 2 বছর আলু ব্যবসা করে মরে যাবে, ছেড়ে দেবে, বাজারে আলু বেচবে, কিন্তু আলু থাকবে, সে থাকবে। এখানেও ব্যাপারটা থাকবে, শেয়ারটা থাকবে, আমি থাকবো না, আমাকে লাথি মেরে বার করে দেবে, এটাই কাজ। কারণ আমি শেয়ার মার্কেটে যদি সত্যি সত্যি দেখা হয় শেয়ার মার্কেটে এত টাকা, এত শেয়ার বাড়ে, হুরুস তুলে পাঠিয়ে দিচ্ছে, যদি খুব সন্দেহ আছে, যদি আমরা রিয়েলি খুঁজে বার করি আজকের ডেটে 100 জনের মধ্যে 10 জন আজ থেকে 4 বছর আগে, 5 বছর আগে, 10 বছর আগে যারা এসছে, এরকম 100টা লোককে যদি খুঁজে আনি, দেখা যাবে 10টা লোক অ্যাকচুয়ালি মার্কেট থেকে পয়সা করতে পেরেছে, 40টা লোক সুইসাইড করার মতো অবস্থা হয়েছে, আর বাকি লোক ওই কম বেশি করে বসে আছে। খুব অল্প সংখ্যক লোকই মার্কেট থেকে পয়সা বার করতে পারে। তাহলে যে মার্কেটে খুব অল্প লোক পয়সা বার করতে পারে, রিয়েলিটি আমাদের মতো লোক, আমি বড় বড় ইনভেস্টারদের কথা বলছি, এফআইআইডিআইদের কথা বলছি, বা কোনো আমাদের বড় বড় যারা স্বনামধন্য মানুষ আছে তাদের কথা বলছি, আমার আপনার মতো ছোট পুঁজির লোক, অল্প পুঁজির লোক, তাদের মোর দ্যান 90%, নিয়ার অ্যাবাউট 90% অ্যাকচুয়ালি লুজ দেয়ার মানি ইন স্টক মার্কেট লাস্ট 10 years। কিন্তু মার্কেট 10 বছর আগে তাকিয়েছি, এখন পরে তাকে কি আমি কিনেছি, কোনটা ছেড়েছি, কোনটা বেচেছি, কোনটা রেখেছি জানি না। অ্যাভারেজ করতে করতে সুইজারল্যান্ডকে অ্যাভারেজ করে গেছে, ইউনিটেককে অ্যাভারেজ করে গেছে, আর যে শেয়ারটা বেড়ে গেছে
সেটা অল্প সংখ্যক হাতে আছে। বাজার টাইট, কারণ আমরা একটা শেয়ার যখন পড়তে থাকে বুঝতে পারি না কি করবো, একটাই বুঝি খালি কিনে যাও, অ্যাভারেজ করে যাও, টাকা ধার করে নাও, অ্যাভারেজ করে যাও, টাকা লাগিয়ে যাও লাগিয়ে যাও। ভাবুন তো, আজ থেকে 10 বছরের মধ্যে আমি কয়েকটা শেয়ারের নাম বলছি, দে আর দ্য কিং অফ দ্যাট টাইম। ইউনিটেক, সুজলক, তারপরে ডিএলএফ, রিসেন্টলি ডিএলএফ খেলছে কিন্তু 1200 টাকায় ডিএলএফ যখন ছিল 2007 সালে। তারপরে রিলায়েন্স পাওয়ার, এইরকম প্রচুর শেয়ার। নাম বললে অনেকের ভয় লেগে যাবে, দুঃখ লেগে যাবে, মানে তারা সব মার্কেটে প্রচুর টাকা এনেছে কিন্তু পার্টিকুলার ওই সব শেয়ারই আটকে গেছে। এটা অদ্ভুত ব্যাপার, কারণ মার্কেটে ঢুকেই কোন শেয়ারটা কিনবো সেটা তো আমি বুঝতে পারি না। সেটা একটা সিচুয়েশন, এটা বিভিন্ন মিডিয়া, নিউজ, সমস্ত কিছু মিলে আমাদেরকে হিপনোটাইজ করে দেয় এবং সেইভাবে আমরা চালিত হই, বুঝতে পারি না। আমরা ওই সব শেয়ারই কিনে ফেলি, কিন্তু আমরা এটা ধরতে পারি না যে এটা আমার কাছে একটা ট্র্যাপটাকে ধরতে পারি না। এই কথাটা যারা নতুন মার্কেটে আছে তারা হয়তো এই অভিজ্ঞতা আমার কথা শুনে হেসে উঠবে, কিন্তু যারা এরকম আছে, যারা 10 বছর 15 বছর মার্কেটে রয়েছে, যে পয়সা পেয়েছে এবং পাইনি, উভয় পক্ষকে যদি জিজ্ঞেস করে দেখে, আমরা দেখি এই অভিজ্ঞতাটা আমরা পাবো যে তারা কীভাবে একটা শেয়ার ট্র্যাপ হয়। এই ইয়েস ব্যাংক কীভাবে লোকের ট্র্যাপ হয়। ইয়েস ব্যাংক যখন দাম 600, 800, 1800 স্প্লিট হলো না, 600, 800 হলো, নোবডি নোজ, কারোর পক্ষে এটা ধারণা করাই সম্ভব ছিল না ইয়েস ব্যাংক 5 টাকায় আসবে। বাট আমি কথা ইয়েস ব্যাংকটা বললাম, বাট আই ক্যান শো এটা টেকনিক্যালি সবসময় এতটা ঠিক হয় না। আমিও খুব স্পেল বাউন্ড হয়ে গেছিলাম যে ইয়েস ব্যাংক যখন 400 টাকার আশেপাশে, আই গট রিমেম্বার, আমাদের একটা ইলিয়াড ওয়েভ বলে একটা থিওরি আছে, সেই থিওরিতে দেখিয়ে দিয়েছিল 5 টাকা দাম হবে। আই ওয়াজ স্পেল বাউন্ড। আমি এতটা আমার অ্যানালিসিস টুলসগুলোর উপরে বিশ্বাস তো আছেই, নাহলে আমি আজকে এই জায়গায় পৌঁছলাম কি করে। কিন্তু একেবারে 100% মিলে যাবে এ খুব মানে কঠিন ব্যাপার, কিন্তু হয়েছে, এরকম হয়, মিরাকেলও হয়। কিন্তু এটা যখন ডাইরেকশনটা দিয়ে দেয়, ইট উইল কাম টু 5 রুপিস, তখন তো অ্যালার্ট হয়েই যাই আমরা, কোনোভাবে আর শেয়ারটা আমরা হাতে রাখবো, বেঁচে বেরিয়ে আসবো। তার মানে কি আমরা একদম প্রফিট দিয়ে বেরি? তা আমরা সেখানে লস ভোগ করি। এটা ভার্চুয়াল লস, দ্যাট ইজ উই কল স্টপ লস। স্টপ লস ইজ অলওয়েজ নট লুজ ইউর মানি, ইট ইজ এ প্র্যাকটিস টু সেভ ইউর ফান্ড। আমি একটা শেয়ার থেকে যদি দেখা যায় আমার 20% ফল হওয়ার পর শেয়ারটার এমন চেহারা তৈরি হচ্ছে যে সে একটা বড় ডিপ মারতে পারে বলে আমার মনে হচ্ছে, তাহলে আমি আমার 80% ফান্ড নিয়ে বেরিয়েছি, আমি আর একটা থেকেও টাকা বেরিয়ে আসতে পারি। কিন্তু জেনারেলি ক্রাউড এটা উল্টোটা করে, কি করে, এই শেয়ারটা ভালো এটাকে কিনতে থাকে, এই শেয়ারটা ভালো পড়ে যাচ্ছে কিনতে থাকে, এই শেয়ারটা ভালো পড়ে যাচ্ছে কিনতে থাকে, কিনতে আটকে যায়, তখন আর বেরোতে পারে না, হাঁসফাঁস করে দম বন্ধ হয়ে, তার চোখের সামনে অন্যান্য শেয়ার দেখছে বেরিয়ে যাচ্ছে, সে আটকে গেছে। কারণ সে যখন শেয়ারটা কিনছে, শেয়ারটা সম্পর্কে এত ভালো ভালো কথা শুনছে, সে ওটা ছাড়া কিছু ভাবতেই পারছে না, পুরো হিপনোটাইজ হয়েছে, জগতের সঙ্গে এমনভাবে অ্যাটাচ হয়ে যাচ্ছে, সেই জগৎটাকে দেখে, সেই খবর হোক, বিভিন্ন নিউজ চ্যানেল হোক, নিউজ পেপার হোক, যেখান থেকেই হোক, এই খবরগুলো, এই নিউজগুলো তাকে এমনভাবে চালিত করে সে আর বেরোতে পারে এবং লাথি মেরে তাকে মার্কেট থেকে বার করে আবার নতুন লোককে। এই জন্য বাজার যখন পড়ে প্রচুর লোক পালিয়ে যায়, বাজার যখন আসে উঠছে, এই যে বাজার উঠছে, নতুন লোক, নতুন ছেলেপেলেরা মানুষকে ঢুকছে। কিন্তু আমি এটাও আমার 17 বছর অভিজ্ঞতা থেকেও বলছি, এই মার্কেটও কখনো তো করবে, নিয়মেই করবে, অর্থনীতির নিয়মেই কোনো একটা সময় আবার একটা ফল আসবে। সেই ফলের সময় দেখা যাবে এই নতুন লোকগুলোর মধ্যে অনেক লোক দিশাহারা হয়ে যাবে, অনেক টাকা নষ্ট। কিন্তু এটা থেকে আমরা বেরোতে পারি, এটা আমাদের হবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি হবে না। এই জায়গা থেকে আমরা কন্ট্রোল করতে পারি। আমি যদি এই প্রাইস অ্যানালিসিস বা টেকনিক্যাল অ্যানালিসিস বা প্রাইস অ্যানালিসিসকে উপরে যদি আমি ধরে থাকি, কারণ প্রাইস আমাকে অনেক আগে বুঝিয়ে দেবে, একটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস, একটা ব্যালেন্স শিট 3 মাস পরে আসে, আর প্রাইস আপনি প্রত্যেক দিনের প্রাইসকে, প্রতি মিনিটের প্রাইসকে দেখতে, প্রত্যেক দিনের প্রাইসকে দেখতে। তাহলে আমার হাতে যদি এই ওয়েপনটা থাকে, যেটা আমার কাছে খুব বিশ্বাসযোগ্য এবং যা দিয়ে আমি ধরতে পারি, অনেকটাই ধরতে পারি, আমি বেঁচে বেরিয়ে আসতে পারবো। সাময়িক কোনো শেয়ারে অল্প হয়তো লস হতে পারে, যে আমি
ভুল করে ফেলেছি, ভুল হয়ে গেছে আমার হিসেবে, আমি বেরিয়ে চলে এলাম। আমি ইজিলি আই সেভ মাই মানি অ্যান্ড সেই টাকাকে আবার আমি তৈরি করতে পারি মার্কেটে। এবং এটা আমাদের মধ্যে অ্যানালাইসিস এটা হয়, সবসময় হয়। এই যে একটা প্রাইস মুভমেন্ট হয়, এই প্রাইস মুভমেন্টের মধ্যে অনেকগুলো স্টেজে হয়। যখন একটা শেয়ার একটা ডাউন হয়, প্র্যাকটিক্যালি আমি খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস এইটুকুই আমি আজকে অবধি করব। আমি এটা বোঝা যায় যে কোন শেয়ারটা আমি কিনবো না কিনবো, কেন কিনবো, এই জায়গায় আসছি না। মানে টেকনিক্যাল অ্যানালিসিস দিয়ে অনেকে প্রশ্ন করতে পারে আমি কোন শেয়ারটা কিনবো, আমি তাহলে কোনটা কিনবো? যে কোনো শেয়ার কিনবো না, একটা খারাপ শেয়ার কিনবো না। কি করে বুঝবো খারাপ? যদি ব্যবসা না বুঝি, ব্যালেন্স শিট না বুঝি, খারাপ না বলে বুঝবো কি করে? বোঝা যায়। টেকনিক্যাল অ্যানালিসিসে অনেক ধরনের স্ক্যানার আছে, যে সমস্ত স্ক্যানার আর অনেক রকম প্রাইস প্যাটার্ন আছে যেগুলো বলে দেয় এই কোম্পানিটার ব্যবসা সঠিক নয়, প্রাইস ঘুরলেও প্রাইস বাড়লেও ব্যবসা সঠিক নয়। যেমন এই মুহূর্তে আমার মনে একটা স্বাভাবিক প্রশ্ন, বা যারা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে তাদের কাছে একটা স্বাভাবিক প্রশ্ন, বিজনেস দিয়ে বলতে হবে কথাটা, মানে উত্তরটা। টিটিএমএল একটা শেয়ার যেটা নাকি 8 টাকা 10 টাকা দাম ছিল, বাড়তে বাড়তে রিসেন্টলি 280-90 এরকম দাম হয়েছিল, এখন আবার 180 দাম হচ্ছে। প্রায় 10 বছর ধরে 50 টাকা 60 টাকার আশেপাশ থেকে নিচে 10 বছর ধরে ঘুরছিল। এখন প্রশ্ন হচ্ছে টিটিএমএল এর শেয়ারটা 8 টাকা থেকে 300 টাকা হয়ে গেল, এটা কি প্রাইস অ্যাকশন দিয়ে ধরা গেছিল? প্রশ্ন আসতে পারে। কিছুটা ধরা গেছিল, কিছুটা ধরা যায়, আমি সেই আলোচনায় আসছি না। আমি এটা বলতে চাইছি টিটিএমএল এর ব্যবসা কি এই 1 বছর এত গুণ বেড়েছে যে সেটা 8 টাকা থেকে 300 টাকা হয়েছে? যদি বিজনেস অ্যানালিসিস করি, যদি ব্যালেন্স শিট অ্যানালিসিস করি, তাহলে নিশ্চয়ই তার মধ্যে রিফ্লেক্ট আছে, দেখা যাবে। ব্যবসা বাড়লে তবে শেয়ারের দাম বাড়ে, এটাই যদি হয় তাহলে টিটিএমএল এর ব্যবসা 8 টাকার সময় যা ছিল, আর 80 টাকা মানে 10 গুণ, 160 টাকা মানে 20 গুণ, 160-এর আরো দ্বিগুণ করলে 300, 30 গুণ 40 গুণ ব্যবসা বেড়েছে ওর। তাহলে যখন 8 টাকা দাম ছিল তখন যা ব্যবসা ছিল, তাহলে 40 গুণ বিজনেস বেড়েছে। হিসাব তো সাধারণ যুক্তিতে তাই মনে হয়। যদি আমি ফান্ডামেন্টালি ভাবি, তাই ব্যবসাও বাড়ছে, শেয়ারও। দেখা যাক, আমি দেখবো পরে। আমি দরকার হলে কোনো ফান্ডামেন্টাল অ্যানালিস্টকে কাছে জিজ্ঞেসও করেছি যে ব্যবসা কি এইভাবে বেড়েছিল, প্রাইস এরকম বাড়লো, তখন একটা কি গল্পের কথা বললো, এই হয়েছে সেই হয়েছে, অর্ডার পেয়েছে এই হয়েছে সেই হয়েছে। তাহলে কোনো একটা কোম্পানি একটা বড় অর্ডার পেলে শেয়ার দাম বেড়ে যায়, ব্যবসা লাগে না? তাহলে ফান্ডামেন্টাল অ্যানালিসিসে বিজনেস করার দরকার কি আছে? একটা অর্ডার পেলেই শেয়ার দাম বেড়ে যাবে, একটা কোনো কন্ট্রাক্ট পেলেই শেয়ারের দাম বেড়ে যাবে। তাহলে আমি তাই থেকে শেয়ার কিনবো, কনফিউজ। তাহলে কি করে বিজনেস অ্যানালিসিস সঠিক হলো, ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঠিক হলো? ফান্ডামেন্টাল বিজনেস অ্যানালিসিস তো ব্যালেন্স শিটে রিফ্লেক্ট করবে, হ্যাঁ শেয়ার কোম্পানিটার ব্যবসা এত গুণ বেড়েছে, তো এই শেয়ারটার দাম বেড়েছে। জানি না, তর্কের বিষয়, কিন্তু প্রাইস চার্টে ইন্ডিকেট করেছিল। যদিও আমাদের থিওরিতে এই শেয়ারটা কত দূর অব্দি ধরা যায়, কত দূর ধরা যায় না, রিস্ক টু রেশিও একটা হিসাব আছে, কিন্তু এটা যে মুভমেন্ট হচ্ছে সেটা প্রাইসে রিফ্লেক্ট করেছে। একটু হায়ার লেভেলের অ্যানালিসিস এগুলো। যাই হোক, এটা তোর আলোচনার খাতিরে বললাম। এখন শেয়ার মার্কেটে এই যে আমরা এই লোয়ার দামে শেয়ার কিনতে পারি না, বেশি দামে শেয়ার কিনছি, এই ঘটনাটা কি হচ্ছে? কারণ ক্রাউড সবসময় কি করে, মানে আমরা সাধারণ মানুষ সবসময় ভিড়কে খুব পছন্দ করি। আগে ও কি করছে দেখি, তারপর আগে তুই খেয়ে দেখ রেস্টুরেন্টে কোন রেস্টুরেন্টে খাবারটা ভালো। ও যেটা বললো তুই খেয়েছিস, ও বললো, আমার এক বন্ধু বললো ওই মেজবানের বিরিয়ানি খুব ভালো। তাই কার থেকে শুনেছিস? বললো ও খেয়ে, মানে তুই খেয়েছিস? আমি আবার ভেতরে অজান্তেই হয়, ভেতরে বোধহয় জিজ্ঞেস করি তুই কি খেয়েছিস, তুই খেয়ে দেখ, হ্যাঁ আমি খেয়েছি, আমার বন্ধু বান্ধবী খেয়েছি। ও তাহলে বলে তুই খেয়েছিস মানে ভালো, তোর থেকে আমি শুনবো। এই ব্যাপারটা খুব কাজ করে আমাদের ক্রাউডের মধ্যে। ফাইন্যান্সিয়াল মার্কেটও তাই, সবসময় আমরা নিজেরা জাজ করতে পারি না, মানে আমরা খুব কম লোক, মানে আমরা পার্সেন্টেজ করে জীবনে চলি না,
আমরা যে কোনো জিনিসকে দুম করে, আমাদেরও ভুল হয়, কেউ হয়তো বাজারে গেল, সেও ভুল দাম বললো, হিসেবে ভুল বললো, আমরাও ভুল দাম দিয়ে চলে আসি, অনেক সময় বেশি দিই, অনেক সময় কম দিই, কারণ সেও অভ্যস্ত না, আমি অভ্যস্ত। খুব কম ব্যবসায়ী আছে বা কম সাধারণ মানুষ আছে যারা নাকি পার্সেন্টেজ কোর্সে সবসময় চলতে পারে বা চলে, অবভিয়াসলি হ্যাবিট সবসময় ফলো করি আমরা। ক্রাউড সবসময় কি চায়? ক্রাউড ভিড়কে পছন্দ করে। আমিও করি। ধরুন আমি পুজোয় ঠাকুর দেখতে বেরিয়েছি, আমি মোহাম্মদ আলী পার্কে যাব বা কলেজ করে যাব, বাস থেকে নেমেই এই তো লোক দাঁড়িয়েছিল, হয়তো আর একটা রাস্তা ছিল, আর একটা কোনো গলি ছিল যেখানটাকে নাকি খুব অল্প সময় অল্প ভিড় দিয়ে আমি ছুটে যেতে পারতাম। আমি এটা অবজারভেশন, মানে টেকনিক্যাল অ্যানালিসিস করতে গেলে কি হয়, অবজারভেশন করার ক্ষমতা তৈরি করতে হয়। মানে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে সঠিক দামে সঠিক জিনিসকে কেনার অভ্যেস করতে হয়। মানে বায়াস্ট হলে হবে না, একটা 50% ডিসকাউন্ট শুনে লাফালে হবে না। আমাকে বুঝতে হবে 50% দিক, 20% দিক, 10% দিক, কিন্তু যে দামটা বলছে আর যে জিনিসটা দিচ্ছে সেটা কি আমার যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করতে হবে যে এইটা কি মোটামুটি সঠিক দাম, তাহলে ঠিক আছে। সেখানেও 50% বলে আমায় দিক আর 5% বলে দিই, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। কিন্তু আমি যদি বায়াস্ট হয়ে যাই, ওরে বাবা এই জামাটা না আমি 50% ডিসকাউন্টে কিনি, এটা আমার 90-80% ডিসকাউন্টে কিনেছি, অ্যাকচুয়ালি ও 90% ডিসকাউন্ট দিক, 50% ডিসকাউন্ট দিক, যে ব্যবসা করে সে তো প্রফিট করে। ডিসকাউন্টটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমরা ডিসকাউন্টে বাস্ট হয়ে যাই। ক্রাউড ভেরি বাস্ট অন ডিসকাউন্ট সবসময়, কিন্তু ডিসকাউন্ট সবসময় চলছে, হয়তো ডিসকাউন্ট দিচ্ছে কিন্তু সেটা প্রফিটের উপর দাঁড়িয়ে দিচ্ছে, দাম বাড়িয়ে ডিসকাউন্ট দিচ্ছে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি যখন ঢুকে যাচ্ছি, আমি তখন তাই ক্রেডিট সোসাইটিতে আমরা বিলং করি। আমি ক্যাশ টাকা নিয়ে গেছি, আমি ক্যাশ টাকা নিয়ে জামা কাপড় কিনতে গেছি, আমার পকেটে 5,000 টাকা আছে, 2,000 টাকা মেয়ে কিনলাম, 1,000 টাকা আমার বইয়ের কিনলাম, আমার একটা কিনলাম, বারবার দেখছি টাকা বার করছি, গুনচার ভাবছি, মনে মনে ভাবছি বাবা টাকা বেরিয়ে গেল, বাবা টাকা বেরিয়ে গেল। কিন্তু আমার পকেটে যে ক্রেডিট কার্ড থাকে ওটা 20,000 হয়ে যায়, কারণ আমি ভিজুয়ালাইজেশন করতে পারছি, ডিজিটালি যাচ্ছে। শেয়ার মার্কেটে এই ব্যাপারটাও ঘটে, রিয়েলাইজ করতে পারে না। আমার পকেট থেকে টুম করে 2 টাকার একটা কয়েন পড়ে গেল, আমি সঙ্গে সঙ্গে খুঁজতে পারি এই কয়েনটা কোথায় গেল। কিন্তু স্টক মার্কেটে একদিনে 2,000 টাকা চলে গেল, আমি ফিল করতে পারছি, সংখ্যায় গেছে, ডিজিটালে গেছে, ক্রেডিট কার্ডের মতো। ক্রেডিট কার্ডটা নিয়ে গেছি তো টাকাটা গুনে গুনে দিইনি আমি দোকানদারকে বা জামা কাপড় কেনার যে বিল, আমি কার্ড সোয়াইপ করলাম, 2,200 টাকা জায়গায় 22,000 টাকা হয়ে গেল, আমি দিয়ে চলে এলাম, পরে আমি পে করে যাচ্ছি। ঠিক শেয়ার মার্কেটে কি হয়, শেয়ার মার্কেটে আমি ক্যাশ টাকা দিচ্ছি, আবার লাভ হচ্ছে নিয়ে আসছি, এরকম করি না। আমি টাকা দিয়ে দিলাম, অ্যাকাউন্ট খুলে আগে হাক পাক করি টাকা দিয়ে কেনার জন্য, সবার মধ্যে, এভরিবডি। আমার জীবনে ঘটে, আমার জীবনে হয়নি এটা তা না, আমার যা যা ঘটেছে আমি সেগুলো বলছি। যেই অ্যাকাউন্ট খুলেছে আগে টাকা দিয়ে, টাকা দিয়ে ফোন কি কিনবো কি কিনবো কি কিনবো কি কিনবো কি কিনবো কি কিনবো। আরে আমি যদি এই মুহূর্তে রাস্তা দিয়ে একটা লোকের কাছে বলি দাদা আমাকে 100 টাকা ধার দেবেন, দেবে সে? দেবে না। বলে কে ভাই আপনি 100 টাকা ধার চাইছেন? আমার পরিচিত হলে সে দিতে পারে, তাও পরিচিত লোক ভেবে দেখবে আমি শোধ করতে পারবো কিনা, তখন ভাববে। 100 টাকা দিতে ক্ষেত্রে ভাববে। একটা রিক্সা, যে শেয়ার মার্কেটে যে লোকটা 10 লাখ টাকা লস করেছে, সে একটা রিক্সা পুলারকে বা একটা, মানে আমি ধরুন লোকটা, আমি কাউকে আক্রমণ করছি না, একটা রিক্সা পুলার যদি আমাকে 2 কদম বেশি নেয়, 10 টাকা বেশি চাইলে বলি কেন 10 টাকা বেশি দিলে চাইবি, 5 টাকা নে, 10 টাকা কেন? এটা 10 টাকার জন্য দেওয়া ধর, এইটুকু 2 পা এগিয়ে দিয়েছিস বাড়ি অব্দি, তার জন্য 20 টাকা চাইছিস। কিন্তু আমি সেই লোকটাই শেয়ার মার্কেটে একদিন 5,000, ও ঠিক আছে কোনো ব্যাপার না, মেকআপ হয়ে যাবে, এইবার পরের দিন 10,000, তারপর 50,000, তারপর 2 লাখ, তারপর 3 লাখ, তখনও ভাবছি মেকআপ হয়ে যাবে, মেকআপ হয়ে যাবে, মেকআপ হয়ে যাবে। কেন? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডিজিটালি দেখছি ব্যাপারটা, সংখ্যায় দেখছি, রিয়েলাইজেশনটা আসে না। মানে আমি আমার ছাত্রদেরকে আমি যখন শেখাই, আমি অনেক ক্ষেত্রে অনেক সেমিনারে গিয়ে বলেছি, আমি সবার থেকে, মানে আমি এটা ভিডিও হচ্ছে বলে আমি এটা দেখাতে পারছি না, আমি 500 টাকা খুচরো চেয়ে নিই কারোর থেকে। তুমি শেয়ার মার্কেটে কত টাকা লস করেছো, আগে যে লস করেছো সে আমার কাছে আসো, লাভের প্রশ্ন এখানে আসে, আগে লস করেছো মার্কেটে, তাহলে হি ইজ মাই অ্যাসেট। তোমাকে লস করেছো যে তাকে আমি বোঝাতে পারবো ভালো,
যে লস করেছে তাকে আমি বলি 500 টাকা দাও, বলে 10 টাকার নোট 500 টাকার খুচরো করে দিই, বলি একটা একটা করে ছেড়ে, আর আমার 500 টাকা আমার কাছে আছে, তুমি বলে ছিঁড়ে ফেলো। একটা নোটও ছিঁড়তে পারে না। আমি বোঝাতে পারলাম কিনা জানি না। আমি 100 টাকা একটা তার থেকে নিয়ে তাকে 10টা 10 টাকার নোট দিই, দিয়ে বলি আপনি এক একটা নোট করে ছিঁড়ুন, কটা নোট ছিঁড়তে পারে দেখি, ছিঁড়ে ফেলে দিন দেখি। মার্কেটে 2 লাখ টাকা দিয়েছেন, একটা 10 টাকার নোট ছিঁড়ে ফেলতে পারছেন না? ফেলতে পারে না, হাত খাবে, দুটো খারাপ। একটা ওখানে যে লস করেছিল সেটারও কেন করতে যাচ্ছে, প্রথমে একদিনে তো 2 লাখ টাকা লস করেনি, প্রথমে 2000 ছিল, তারপর 2 লাখ হয়েছে, 2000 সময় রিয়েলাইজ করেনি কিভাবে হয়েছে, যখন আর লস করার ক্ষমতা নেই তখন ওই ফাইনাল লস নিয়ে বেরিয়ে চলে আসে, আর লস করার ক্ষমতা নেই, চলবে। কিন্তু যখন রিয়েলাইজ করবে, যখন একটা 10 টাকার নোট আমি ছিঁড়তে বলবো, তখন সেই লোকটা ছিঁড়তে পারে। কারণ আমি বলে দিই যে ছিঁড়লে পরে এটা তোমার থাকবে না, কারণ আমি 100 টাকা নিয়ে নিয়েছি পকেটে, তোমাকে আমি 100 টাকা 10 টাকা নোট খুঁজে দিই, তুমি 2 লাখ টাকা নষ্ট করো আর 100 টাকা নষ্ট করো, দেখি পারো কিনা করতে, তখন সে পারে না। একটা নোট একটু ছিঁড়তে হয়, তাহলে ওখানে 2 লাখ টাকা কি করে লস করলে, তখন কেন ফিল হলো না? কেন তখন ফিল হলো না? তুমি ডিজিটালাইজ ছিলে এবং তুমি বাস্ট ছিলে, বাস্ট ধরতে পারোনি, রিয়েলাইজ করতে পারোনি হোয়াট ইজ গোয়িং অন, তোমার সঙ্গে কি হতে যাচ্ছে। প্রাইস অ্যাকশন তোমাকে বাঁচিয়ে দেবে। টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার জানার প্রথম জায়গায় হচ্ছে আমি কি করে মার্কেট থেকে বাঁচিয়ে দেবো। সাঁতার কাটার মূল মন্ত্র হচ্ছে কি করে বেঁচে থাকা, তারপরে তো কায়দা কানুন শিখে ফ্রি স্টাইল মারবো না বাটারফ্লাই মারবো পরে বাবা, আগে তো ডুববো না এটা জানতে হবে। এইটা না জেনে মানুষ শেয়ার মার্কেট, আমি ডুববো না, বেঁচে থাকবো কি করে মার্কেট। আমার ক্যাপিটাল 6 মাস এক জায়গাতেই থাকবে, আমি 10টা ট্রেড নিলে আমার ক্যাপিটাল কমবে না। এইটা যেদিন পারবে করতে, এটা যেদিন জীবনের মার্কেটে ঢুকে এই স্টেজটাকে যে অতিক্রম করতে পারবে, যে নিজের ক্যাপিটালকে বাঁচিয়ে চলতে পারছে 6 মাস 1 বছর। হ্যাঁ, আমি ট্রেড নিলাম না ক্যাপিটাল বললো না, তা না, ট্রেড করছি, কেনা বেচা করছি বা যাই করছি, তার মধ্যে দিয়ে যদি আমি ক্যাপিটালকে বাঁচাতে পারি, তাহলে আমি শিখে যাব, আমি সাতান্ন শিখে যাব। সেই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের ওই মাথায় অনেক বাস জিনিস থাকে, কোম্পানির ব্যবসা ভালো, কোম্পানির শেয়ার থেকে বাড়বে, এরকম এই ধরনের ইনভেস্টার যারা, যেমন আমাদেরকে একটা কথা আমরা সবসময় নিউজ বিভিন্ন জায়গায় ইনভেস্ট 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 শুনছি, বারবার শুনলে বই বলছে 12 বার শুনলে 13 বারটা, 12 বার মিথ্যে বললে 13 বারে বলে সত্যি মনে হয়। মিথ্যে কি কথা বললাম, আপনি ইনভেস্ট করবেন, আপনি সারা জীবন এই